বেগম জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে করা লিভ টু আপিল খারিজ। মামলা চলতে বাধা নেই, সর্বোচ্চ আদালতের আদেশ। পুরো দমে এগিয়ে চলছে মেট্রো রেল প্রকল্পের ডিপো তৈরির কাজ। সেবা লাইন সরিয়ে নেয়ার কাজ শুরু হওয়ায় দুর্ভোগ চরমে। বিকল্প পথ ব্যবহারের পরামর্শ কর্তৃপক্ষের। কড়া নজরদারির পরও ঠেকানো যাচ্ছে না বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ। আশ্রয় নিচ্ছে অনিবন্ধিত শরণার্থী ক্যাম্পে সক্রিয় স্থানীয় দালালরা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন আজ। ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এবং 4 বছরেও শেষ হয়নি তাজরিন ফ্যাশন ট্র্যাজেডি মামলার বিচার। শতাধিক সাক্ষীর মধ্যে মাত্র 5 জনের সাক্ষ্য গ্রহণ। রাষ্ট্রপক্ষ আসামি পক্ষের পাল্টাপাল্টি দোষারোপ। সময় সংবাদের সঙ্গে আছি সাজিদ রাজু। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। একই সাথে নাইকো দুর্নীতি মামলা চলবে বলেও রায় দিয়েছেন সর্বোচ্চ আদালত। সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। গত বছরের 18 জুন বেগম জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম বিচারিক আদালতে চলবে বলে রায় দেন আদালত। মামলাটি বাতিলে বেগম জিয়ার রিট আবেদন ও এই সংক্রান্ত রুল খারিজ এবং বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। এছাড়াও গত বছরের 30 নভেম্বর হাইকোর্টের আদেশে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান বেগম খালেদা জিয়া। পরে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন বিচারিক আদালত। খালেদা জিয়ার লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন, হাইকোর্টের আদেশ বহাল আছে। কাজেই এই ব্যাপারে এখন নিম্ন আদালতের কার্যক্রম চলতে আর কোনো আইনগত বাধা নাই। নিম্ন আদালতে মামলাটি চার্জ গঠনের পর্যায়ে রয়েছে, ওটার চার্জ গঠন হবে কিনা ওটা শুনানি চলছে। আজকে যেহেতু রায় হয়ে গেল এবং হাইকোর্টের রায়টা বহাল থাকলো, কাজেই নিম্ন আদালতের মামলা চলতে আইনগত কোনো বাধা নেই। মামলাটা আজকে ডিসমিস হয়েছে। আমরা আশা করেছিলাম যে এই মামলায় আমরা জিতব, কারণ নাইকোকে গ্যাস ফিল দেওয়ার ব্যাপারে তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী, আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি চুক্তি করেছিলেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আজ মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। এ পর্যন্ত মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি সহ 9 জন প্রার্থী মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করেছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে 188 এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 40 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে সকাল থেকে মনোনয়নপত্র সংগ্রহকারীরা তা পূরণ করে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া শুরু করেছেন। সকালে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি ও বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। অন্যান্য দিন আদালত এলাকার স্থায়ী রিটার্নিং কার্যালয় থেকে মনোনয়ন বিতরণ করা হলেও জায়গা কম থাকায় আজ সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাবের অস্থায়ী কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নারায়ণগঞ্জের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী মাহমুদ রাকিব। বিস্তারিত জানবো তার কাছ থেকে। রাকিব, আপনারা থাকেন, যান না। হ্যাঁ, রাকিব, আপনি তো নারায়ণগঞ্জে রয়েছেন। নির্বাচন কমিশন এবং নারায়ণগঞ্জ নির্বাচনের সবশেষ কি খবর আছে আপনার কাছে? সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন, এবং আমি যদি আপনাকে বলে দিই, নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশনের যে কার্যালয় রয়েছে সেখানে স্থান সংকুলনের কারণে আজ এই কাজটি সম্পন্ন হচ্ছে নারায়ণগঞ্জ ক্লাবের সামনে থেকে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি সকাল 9টা থেকে বিভিন্ন কাউন্সিলর প্রার্থী, মেয়র প্রার্থী তারা বিভিন্ন মনোনয়নপত্র সংগ্রহ করে আগেই রেখেছেন, সেটি আজ জমা দিচ্ছেন। আপনি যদি দেখেন যে আমার পেছনে কিন্তু এখানে একজন সংরক্ষিত আসনের কাউন্সিলর, তিনি আগে মনোনয়নপত্র সংগ্রহ করে রেখেছিলেন, সেটি তিনি আজ এইমাত্র জমা দিলেন। এবং আমি যদি আপনাকে জানিয়ে দিই, নারায়ণগঞ্জ ক্লাবে এরকম ছোট ছোট মোট সহকারী রিটার্নিং অফিসারের 9টি বুথ রাখা হয়েছে, যে 9টি বুথে প্রত্যেকটি বুথে 3 জন করে সাধারণ কাউন্সিলর, মোট 27 জন, এবং 1 জন করে সংরক্ষিত কাউন্সিলর, মোট 9 জন।
অর্থাৎ 27 জন এবং 9 জন মোট 36 জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন কিন্তু এই 9টি বুথ থেকে সংগ্রহ করা হয়েছে, আজ জমা দেওয়া হবে। এবং আমি যদি আপনাকে বলে দিই, এখানে একটি রাখা হয়েছে মূলত রিটার্নিং অফিসারের যে বুথ, সেখানে মূলত এখানে যে 9 জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা আজ সেই মনোনয়নপত্র ওখানে জমা দিবেন। তা আমি যদি আপনাকে সবশেষ তথ্য জানিয়ে দিই, এখন পর্যন্ত সকাল থেকে মোট শুধু সকাল থেকেই না, এখন পর্যন্ত মোট 1 জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবং আমরা সবশেষ যেটা জানতে পেরেছি যে 64 জন কাউন্সিলর প্রার্থী তারা এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবং একটু পরপরই কিন্তু কাউন্সিলর প্রার্থী মেয়র প্রার্থীরা আসছেন। আমি যদি আপনাকে জানিয়ে দিই, আজ সকাল বেলা 11টার দিকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভীর এখান থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। এবং সকাল 11টার কিছু পরপরই বিএনপি মনোনীত মেয়র প্রার্থী যিনি রয়েছেন সাখাওয়াত হোসেন খান, তার কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে একজন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী এইমাত্র সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা যদি একটু আমাদের পিছন দিকটা দেখি, এরকম কিন্তু ছোট ছোট মোট 9টি কাউন্টার এখানে রাখা হয়েছে, যে কাউন্টারগুলোতে এখানকার মোট যারা রয়েছেন 36টি ওয়ার্ড রয়েছে। আপনি জানেন যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেই 36টি ওয়ার্ডের মোট প্রত্যেকটি বুথে 4 জন করে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। আমি যদি আপনাকে বলে দিই, এখন পর্যন্ত যে 9 জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার মধ্যে কিন্তু 7টি রাজনৈতিক দলের মেয়র প্রার্থী রয়েছেন এবং বিএনপির রয়েছেন 2 জন যারা মনোনয়ন নিয়েছেন বিএনপির পক্ষ থেকে, যদিও বিএনপি মনোনয়ন দিয়েছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে। আমি যদি আপনাকে বলে দিই, এখন পর্যন্ত জাতীয় পার্টির কিন্তু কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি, যদিও বলা হচ্ছে যে জাতীয় পার্টির একজন মনোনয়নপত্র কিন্তু শেষ মুহূর্তে সংগ্রহ করে জমা দিতে পারেন। তবে সেটি যেহেতু আজ শেষ দিন, সেহেতু কিন্তু এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা হয়নি। তবে তিনি কখন সংগ্রহ করবেন বা আদৌ জমা দেবেন কিনা সেটি আমরা কিন্তু আপনাকে বলতে পারছি না। যেহেতু সকালবেলা তেমন কিন্তু আমরা সবগুলো বুথে যদি আমি দেখাই আপনাকে, তেমন কিন্তু ভিড় এখনো শুরু হয়নি। আমরা ধারণা করছি সকাল 10টার পর কিন্তু মূলত ভিড়টি শুরু হবে। আমরা ডান দিকে ঠিক এই ক্লাবের মাঝখানে যে বুথটি রয়েছে, এই বুথেই কিন্তু আজ যে 9 জন মেয়র প্রার্থী রয়েছে তারা এসে মূলত আজ এখানে মনোনয়নপত্র জমা দিবেন। তো মোটামুটি রাজু, আপনি যদি আমি আপনাকে সবশেষ খবর বলে দিই যে আজ ঠিক 11টা নাগাদ এখানে আওয়ামী লীগ এবং বিএনপি প্রার্থী এসে মনোনয়নপত্র জমা দেবেন। আমরা যখন তারা আসবে তখন আপনাদেরকে আবার এখানকার সবশেষ খবর জানিয়ে দেব। তো নারায়ণগঞ্জ ক্লাব থেকে মোটামুটি আমার কাছে এই ছিল সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ জমা দেওয়ার সবশেষ খবর। রাজু, নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি সহ প্রশাসনের কড়া নজরদারির পরও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না। মিয়ানমারের সরকারি বাহিনীর অমানসিক নির্যাতন থেকে বাঁচতে স্থানীয় দালালদের সহযোগিতায় প্রতি রাতে বাংলাদেশে প্রবেশ করছে রোহিঙ্গারা। গত 2 রাতে অন্তত 200 রোহিঙ্গা নারী পুরুষ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর আশ্রয় নিয়েছে উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রতি রাতে বিভিন্ন সীমান্ত পয়েন্ট থেকে রোহিঙ্গা বোঝায় অন্তত 12 থেকে 15টি করে নৌকা ফিরিয়ে দিচ্ছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। কিন্তু তারা পুনরায় মিয়ানমারে ফিরে না গিয়ে গোপনে আশ্রয় নিচ্ছে কক্সবাজারের টেকনাফ এবং উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে। আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে বাংলাদেশে ঢোকার পর দালালদের মাধ্যমে শরণার্থী ক্যাম্পে আশ্রয় পেতে তেমন আর সমস্যা হচ্ছে না। ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা তাদের উপর চালানো মিয়ানমার বাহিনীর নির্যাতনের কাহিনী তুলে ধরেন। দুমুরার গরপুরা দিবেলার তো পয়েন্টলা বলে ডরে বরে খুলসু ইদিরে আল্লাহর মাতে মুসলমানের গিয়া দেশ বলি গদ্দার পুরা দে ফেলাই না তা গদ্দার পুরা দে ফেলা তারা প্রতি জন্য হর তাই কি ওম তো কি নাই আর তুন লরার আর সুন্দর করে বাকাতে নদের পানি আয়তো নদন আরো বেশি দুঃখ লানা তো বন্য ধরে আত্মীয় স্বজন আছে তাকি এনে বাদ পানি হার হসর তাকে লর হসর তো নষ্ট হইয় নোয়া আছে এটা ধরো পুরান আছে এটা মানে তারা আইয়ের হানা পিনা হয় তারা দুর্মত আসর রইজির যে জিয়া তাসিয়া তে দূরতা আছে এখন। অভিযোগ উঠেছে দালালরাই রোহিঙ্গা বোঝাই নৌকাগুলোকে বিজিবির নজরদারি কম রয়েছে এমন সীমান্ত পয়েন্টগুলো চিনিয়ে দিচ্ছে, আর ওইসব পয়েন্ট দিয়ে রাতের অন্ধকারে বাংলাদেশে প্রবেশ করে তারা ওই নীলা এবং হোয়াইটং ইউনিয়ন থেকে অনুপ্রবেশ করছে। পরে তারা ওই কুতুবালং ক্যাম্পে চলে আসার সময় রাস্তাটা কিন্তু আমার উপর দিয়ে আছে, আমার ইউনিয়ন থেকে আসতে হচ্ছে তাদের কুতুবালং আসতে হলে।
সমস্যাটা ওইটাই। আমরা এরকম ভাবে শুনছি যে এরা আসতেছে, দেন আমরা বিভিন্নভাবে পুলিশ টহলটা জোরদার করে এদেরকে গ্রেফতার করছি। সীমান্তরক্ষী বিজিবির এই অঞ্চলের প্রধানও রোহিঙ্গাদের অনুপ্রবেশের ক্ষেত্রে দালালদের তৎপরতার বিষয়টি স্বীকার করলেন। এরা কিন্তু যদি এমন হতো মানবিক কারণে 12,500 করে টাকা নিচ্ছে, তো 12,500 করে টাকা নিয়ে একজনকে আনতেছে ওই পার থেকে, এবং ওই পারে যে পার করতেছে সেও 12,500 টাকা নিচ্ছে। এটা কি তাহলে মানবিক হলো নাকি ব্যবসা হলো? কক্সবাজারের টেকনাফ এবং উখিয়া শরণার্থী ক্যাম্পগুলোতে বৈধভাবে অবস্থানরত 30,000-এর পাশাপাশি অবৈধ বসবাসকারী রোহিঙ্গার সংখ্যা 5 লাখের বেশি। মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন শুরু হওয়ার পর থেকে বাংলাদেশের সীমান্ত জুড়ে কিছুটা গুমট পরিস্থিতি বিরাজ করছে। প্রশাসনের করা নজরদারি সত্ত্বেও কিছু কিছু রোহিঙ্গা প্রবেশ করছে বাংলাদেশ সীমান্তে এবং তারা আশ্রয় নিচ্ছে এ ধরনের আনরেজিস্টার্ড ক্যাম্পগুলোতে। এই কতুপালং আনরেজিস্টার্ড ক্যাম্পে এসেও তার নজির পাওয়া গেল। উখিয়ার কতুপালং আনরেজিস্টার্ড ক্যাম্প থেকে কমল দে, সময় সংবাদ। মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় সেদেশের রাষ্ট্রদূতকে তলব করে উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান পররাষ্ট্র সচিব শহীদুল হক। রোহিঙ্গা সমস্যার সমাধানে দুদেশের সরকার প্রধান পর্যায়ে আলাপ আলোচনা চলছে বলেও জানান তিনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ইস্যু নিয়ে একাধিকবার মিয়ানমারের রাষ্ট্রপতি এবং স্টেট কাউন্সিলর আছেন, তার সাথে কথা বলেছেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ওখানকার পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন। আমি 5 বার মিয়ানমারে গেছি এই মিয়ানমার ন্যাশনাল সিল বাংলাদেশ এই ইস্যুটা নিয়ে আলাপ করতে। আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট এই পরিস্থিতিতে যেটা করার সেটা করা হয়েছে, করা হচ্ছে এবং করা হবে। দর্শক, কক্সবাজারের বিভিন্ন সীমান্ত থেকে রোহিঙ্গাবাহী 8টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি। এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা টেলিফোনে কথা বলছি কক্সবাজারের রিপোর্টার সুজাউদ্দিন রুবেলের সঙ্গে। রুবেল, যে নৌকাগুলোর খবর আপনি আমাদেরকে দিয়েছেন সেগুলো কোন কোন রুট দিয়ে এসেছে এবং কি পরিমাণ রোহিঙ্গা লোকজনদেরকে তারা নিয়ে এসেছে, কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ সাজিদ, আজকে রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত 8টি নাব নদীতে ভাসমান অবস্থায় 8টি নৌকাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বিজিবি এটা আমাকে নিশ্চিত করেছে। প্রতিটি নৌকাতে প্রায় 10 থেকে 15 জন করে মিয়ানমারের নাগরিক ছিল। তো বিষয়টি যে গত কয়েকদিন ধরে অনবরত নাব নদী দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ চেষ্টা করছে রোহিঙ্গারা, তবে বিষয়টি লক্ষ্য করে যে বিজিবি সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে এবং নাব নদীতে স্পিড বুটও বাড়ানো হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকেও 8টি নৌকার রোহিঙ্গাবাহী তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। আরেকটি বিষয় বলে রাখি, এর আগের দিন কিন্তু 14টি নৌকা ফেরত পাঠানো হয়েছিল এবং গত 22 তারিখে 20টি মতো ট্রলার ফেরত পাঠানো হয়েছিল। তো আরেকটু আপনাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে শুধু টেকনাফ সীমান্ত দিয়ে নয়, এছাড়াও উখিয়া সীমান্ত দিয়েও বিভিন্ন পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় আজ সকাল 8টা পর্যন্ত 107 রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। তো আমরা আপনাকে একটা সমীক্ষা বলে রাখি যে গত 22 তারিখ 201 জন এবং 23 তারিখ 74 জন এবং আজ 107 জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। রুবেল, আমরা জানতে পেরেছি যে বিভিন্ন জায়গা দিয়ে রুট দিয়ে এই রোহিঙ্গা মুসলমানরা তারা আনরেজিস্টার্ড বা অনিবন্ধিত বিভিন্ন ক্যাম্পে তারা আশ্রয় নিচ্ছে। মানে এইসব ক্যাম্পে তারা কিভাবে আশ্রয় নিচ্ছে? একটি মানে মিয়ানমার এবং বাংলাদেশ সীমান্তে 2 পয়েন্টে কিন্তু অসংখ্য দালাল রয়েছে। এই দালাল চক্র আমরা কালকেও বিজিবি যে একটি প্রেস ব্রিফিং করেছিল, সেখানে জানিয়েছে প্রায় 12,500 টাকা করে 2 পয়েন্টেই 12,500 টাকা করে রোহিঙ্গাদের বাংলাদেশের অভ্যন্তরে ঢোকানো হচ্ছে এবং তাদেরকে ঢুকিয়ে সরাসরি বিভিন্ন আত্মীয় স্বজন এবং বিভিন্ন পাহাড় কিংবা রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিচ্ছে। পরবর্তীতে তাদেরকে বিষয়টি আসলে স্থানীয় কিছু দালাল চক্র এবং আমরা জানতে পেরেছি কিছু স্থানীয় জনপ্রতিনিধিও এর সাথে সম্পৃক্ত রয়েছে। কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। দেশের সার্বভৌমত্ব রক্ষা করে অভ্যন্তরীণ ও বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সিলেটের জালালাবাদ সেনানিবাসে 11তম পদাতিক ডিভিশনের 9টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও বর্তমান সরকার সেনাবাহিনীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। সিলেট থেকে হারুনুর রশিদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়।
জলপাই রঙের এই সুসজ্জিত ইউনিটের প্যারেড আর কঠোর অনুশীলনই জানান দিচ্ছে দেশ রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর দৃপ্ত প্রস্তুতির। পূর্ণাঙ্গ সেনানিবাস প্রতিষ্ঠার পথে আরও এক ধাপ এগিয়ে গেল সিলেটের জালালাবাদ সেনানিবাস। ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের লক্ষ্যে আরও আধুনিক ও সুসংগঠিত হল এই সেনানিবাস, যার অংশ হিসেবে 17 পদাতিক ডিভিশনের অধীনে থাকা 11 পদাতিক ব্রিগেড সহ 9টি ইউনিটের পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনা সদস্যদের অনুপ্রাণিত করতে এ সময় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিকভাবে মানসম্পন্ন করেই বাংলাদেশ সেনাবাহিনীকে এগিয়ে নিতে কাজ করছে আওয়ামী লীগ সরকার। আমাদের সেনাবাহিনী বা আমাদের সশস্ত্র বাহিনী সার্বিকভাবে বিশ্বের সাথে তাল মিলিয়ে যাতে চলতে পারে সেইভাবেই আমরা গড়ে তুলব। সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের সেনাবাহিনীর বিভিন্ন উন্নয়নের কর্মসূচি গ্রহণ করে সমগ্র বাংলাদেশে সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন গড়ে তুলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সার্বিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনী যে অবদান রেখে যাচ্ছেন, বিশেষ করে সেনাবাহিনীর সেই অবদান সেটা আরো ভালোভাবে করতে পারে সেই ব্যবস্থা আমরা নিয়েছি। এ সময় দেশের প্রয়োজনে অভ্যন্তরীণ ও বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকতে সেনাবাহিনীকে নির্দেশ দেন শেখ হাসিনা। পবিত্র সংবিধান এবং দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত আপনারা থাকবেন। আপনার ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পরিক বিশ্বাস, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, কর্তব্যপরায়ণতা, দায়িত্ববোধ এবং সর্বোপরি শৃঙ্খলা বজায় রেখে আপনাদের কর্তব্য সম্পাদনে একনিষ্ঠভাবে কাজ করে যাবেন বলে আমি বিশ্বাস করি। সদ্য জাতীয় পতাকায় ভূষিত এই ব্রিগেড উত্তরোত্তর সমৃদ্ধ হবে বলে আশা ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বাংলাদেশ সেনাবাহিনী আজ জাতীয় অহংকার আর গৌরবের রক্ষা কবচ। আধুনিক প্রশিক্ষণ, সততা আর নিষ্ঠায় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবে এই বাহিনী, নিরাপদ রাখবে লাল সবুজের বাংলাকে। এরপর সেনানিবাসের ভেতরে 8টি উন্নয়ন কর্মকাণ্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এর আগে বেলা 11টায় সিলেটে পৌঁছে হযরত শাহজালাল ও হযরত শাহপরানের মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, জালালাবাদ সেনানিবাস, সিলেট। সময় সংবাদ আরো থাকছে। অবকাঠামোগত সুযোগ সুবিধা ছাড়াই চলছে সমুদ্র বন্দর পায়রার কার্যক্রম। সমাধানে কাজ চলছে জানালো বন্দর কর্তৃপক্ষ। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে এগিয়ে চলছে মেট্রো রেলের ডিপো তৈরির কাজ। সেই সাথে মেট্রো রেল প্রকল্পের আওতায় নগরীর রাস্তাগুলোর নিচে থাকা বিভিন্ন সেবা সংস্থার লাইন স্থানান্তরের কাজও চলছে। এতে করে সড়কে সৃষ্টি হচ্ছে যানজট, নাকাল হচ্ছেন রাজধানীবাসী। মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি, ভোগান্তিকে সর্বনিম্ন পর্যায়ে রেখেই কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। বিস্তারিত এম আর আমিনের রিপোর্টে। 2013 সালের 31 অক্টোবর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে 20 কিলোমিটার দীর্ঘ মেট্রো রেল লাইন 6 প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পটির 8টি প্যাকেজের মধ্যে 5টির প্রস্তাবনা গ্রহণ ও 2টির আওতায় ভায়াডাক্ট ও স্টেশন কনস্ট্রাকশনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। প্রথম প্যাকেজের প্রায় 15% কাজ সম্পন্ন হয়েছে। আগারগাঁও থেকে মিরপুর 10 এবং মিরপুর 10 থেকে পল্লবী, এর মধ্যে যতগুলি আন্ডারগ্রাউন্ড এবং ওভারহেড ইউটিলিটি আছে সেগুলি রিলোকেশনের কাজ আমরা শুরু করেছি। ডিপোতে ল্যান্ড ডেভেলপমেন্টের কাজ পুরোদমে চালু হয়েছে। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে 1 নম্বর প্যাকেজের আওতায় প্রায় 47 একর জমির উপর চলছে মেট্রো রেলের ডিপো তৈরির কাজ। জাপানি একটি কোম্পানির পরিচালনায় ডিপোতে স্যান্ড কম্প্যাকশন পাইলিং এর কাজ করা হচ্ছে। 9 থেকে 10 মাস পরে ডিপোতে অবকাঠামো তৈরির কাজ শুরু করা যাবে। প্রথমত হচ্ছে স্যান্ড কম্প্যাকশন পাইলিং, দ্বিতীয় হচ্ছে পিভিডি বা প্রিফ্যাব্রিকেটেড ভার্টিক্যাল ড্রেন এবং তৃতীয় হবে ডাইনামিক কম্প্যাকশন। 44,000 পাইল হবে। মেট্রো রেল প্রকল্প এলাকার সেবা লাইনগুলো সরিয়ে নিতে রাজধানীর মিরপুর ও তালতলা এলাকায় রাস্তা কাটার কাজের কারণে ভোগান্তির শেষ নেই। তবে ভোগান্তি কমাতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে বলে মত কর্তৃপক্ষের। বিকল্প কোনো রাস্তা না রেখে যদি কেউ এই ব্যবস্থা করে, আমার জন্য খুবই দুর্বিষহ জীবনযাপন হয়ে যায়। যানজটের খুব প্রবলেম হচ্ছে এখানে,
রাস্তা পারাপারেরও খুব প্রবলেম হচ্ছে। 15 মিনিটের রাস্তা যেতে আমাদের সময় লাগে 1.5 ঘন্টা 2 ঘন্টা। যতগুলি মেশিনারিজ ওখানে কাজ করার জন্য মোবিলাইজ করি রাত্র 10টায়, এটা 6টার আগে আমরা সরাই নিয়ে যাই। রোকেয়া সরণিতে যারা যাতায়াত করেন তাদেরকে আমরা অনুরোধ জানিয়েছি তাদের যদি সুযোগ থাকে যেন অন্য পথ ধরে তারা চলেন। মেট্রো রেলের 16টি স্টেশনের কাজ 2 ভাগে করা হবে। 2017 সালের মার্চে এই ডিপো এলাকা থেকে মেট্রো রেলের মূল কাজ শুরু হবে, আর 2019 সালের ডিসেম্বরে বাস্তবে দেখা দেবে রাজধানীবাসীর স্বপ্নের মেট্রো রেল। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। আশুলিয়ার তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডে 111 জন নিহতের ঘটনার 4 বছরেও শেষ হয়নি মামলার বিচার কাজ। 104 জন সাক্ষীর মধ্যে মাত্র 5 জন সাক্ষ্য গ্রহণ হয়েছে। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার জন্য সাক্ষী হাজিরে রাষ্ট্রপক্ষের আইনজীবীর ব্যর্থতাকে দায়ী করেছেন আসামি পক্ষের আইনজীবী। অভিযোগ অস্বীকার করে রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেন সঠিক সময়ে পরিচালিত হচ্ছে মামলার কার্যক্রম। সাদিকুর রহমানের রিপোর্ট। আশুলিয়ার নিশ্চিন্তপুরের এই পোশাক কারখানায় 2012 সালের 24 নভেম্বর ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান 111 জন পোশাক শ্রমিক। এছাড়া আহত ও দগ্ধ হন আরও 2 শতাধিক। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী 120 দিনের মধ্যে অভিযোগপত্র দাখিলের বিধান থাকলেও মামলা দায়েরের প্রায় 1 বছর পর অভিযোগপত্র দাখিল করে সিআইডি। তবে আদালতে বিচার শুরু হয় মামলা দায়েরের প্রায় 3 বছর পর। নরহত্যা ও অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে কারখানার ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ও চেয়ারম্যান মাহমুদ আক্তার সহ 13 জনের বিরুদ্ধে গত বছরের 1 অক্টোবর সাক্ষ্য গ্রহণ শুরু করেন আদালত। আসামি পক্ষের আইনজীবীর অভিযোগ, সঠিক সময়ে সাক্ষী হাজির করতে রাষ্ট্রপক্ষের আইনজীবীর ব্যর্থতার ফলে বিলম্বিত হচ্ছে বিচার কাজ। এই মামলায় টোটাল 104 জন সাক্ষী। রাষ্ট্রপক্ষের ব্যর্থতার কারণে গত 3 তারিখ কোনো সাক্ষী একজনও আনতে পারেনি। এটা সঠিক না। সঠিক না এই কারণেই সাক্ষী এনেছি এবং আগামী 29 তারিখ আশা করি আমরা সে সাক্ষীও আনতে পারবো এবং সাক্ষীও আমরা দিতে পারবো সঠিকভাবে। চার্জশিট দেওয়ার পরে যে প্রসিডিউর, সেই প্রসিডিউর অনুযায়ী আপনার কিন্তু খুব লেট বলা যাবে না। তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে 111 জন নিহতের ঘটনাকে দুর্ঘটনা উল্লেখ করে আসামিদের নির্দোষ দাবি করেন আসামি পক্ষের আইনজীবী। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী আশা করেন অভিযোগ প্রমাণে সক্ষম হবেন তিনি। প্রসিকিউশনের শুধু দায়িত্বই না তাদেরকে সাজা দেওয়া। যে কাগজপত্র আমরা পেয়েছি এখন সাক্ষীর উপরে নির্ভর করছে, আমরা প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের কোনো অবহেলা নাই, দুর্ঘটনার কারণে এই ঘটনাটা ঘটছে। আর এইসব মানবিক বিবেচনা করে মাননীয় আদালত আমাদেরকে জামিন দিয়েছেন। মামলার মোট 13 আসামির মধ্যে কারখানার মালিক সহ জামিনে রয়েছেন 8 জন এবং জেলহাজতে আছেন মাত্র 1 জন। এছাড়া পলাতক 3 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকলেও আটক করতে পারেনি পুলিশ। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাভারের তাজরিন ফ্যাশন ট্র্যাজেডিতে নিহতের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন শ্রমিক ও স্বজনেরা। সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় তাজরিন ফ্যাশনের সামনে দল বেঁধে শ্রদ্ধা জানাতে আসেন হতাহত শ্রমিকদের স্বজনেরা। এ সময় তাদের সঙ্গে সেখানে যোগ দেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। পরে একটি মানববন্ধনে অংশ নেন তারা। এ সময় শ্রমিক সংগঠনের নেতারা তাজরিন ফ্যাশনে হতাহত শ্রমিকদের চিকিৎসা, আবাসন ও সন্তানদের লেখাপড়া সহ যাবতীয় ক্ষতিপূরণের জন্য সরকারের কাছে আবেদন জানান। দুঃখদায়ক ব্যাপার হচ্ছে যারা মারা গেছে তাদের পরিবার বর্গ কি অবস্থা আছে, কেমন আছে, আমরা কেউ তার খোঁজ রাখি না। বেতন টাকা ছাড়া আমরা কোনো ক্ষতিপূরণ পাইনি, এটাই আমাদের দাবি। চিকিৎসা ভাতা কোনো কিছুই আমাকে দেয় নাই, আমরা নিজের টাকা দিয়েই চিকিৎসা হয়েছি। আশুলিয়ার গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের জন্য কর্তৃপক্ষের গাফিলতিকে দুষছেন শ্রমিকদের স্বজনরা। ঠিক সময়ে কারখানার গেট খুলে না দেয়ায় এত শ্রমিক দগ্ধ হয়েছেন বলে অভিযোগ তাদের। দগ্ধদের মধ্যে শ্বাসনালী পুড়ে যাওয়া 19 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শঙ্কা কাটছে না স্বজনদের। শুধু ঢাকা মেডিকেলেই নয়, সাভার এনাম মেডিকেলেও চিকিৎসাধীন রয়েছে বেশ কয়েকজন শিশু শ্রমিক, যাদের অবস্থাও আশঙ্কাজনক। এদিকে অগ্নিদগ্ধদের চিকিৎসার জন্য কারখানা কর্তৃপক্ষ কোনো অর্থ সহায়তা দেয়নি বলেও অভিযোগ রয়েছে। মঙ্গলবার বিকেলে আশুলিয়ার কালার ম্যাচ গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 34 জন দগ্ধ হয়। আগুন লাগার সাথে সাথে পোলাপান বের হওয়ার গেটের ভিতরেই ছিল, গেট খুলে নাই ওরা। গেট খোলা না অবস্থাতে আজকে সবার কপালে এরকম দুর্ঘটনা। আর 5 জন আমরা এখন মেডিকেলে নিয়ে রাখছি, আর সবগুলা ঢাকা মেডিকেলে আছে। না মালিক পক্ষ গেছে, না কোনো ডাক্তার ভালো চিকিৎসা দিতেছে, কেউ কিচ্ছু করতেছে না। মালিকের বিচার দেখা যায় আর ভবিষ্যতে কোনো মালিক শিশু শ্রমিক দিয়ে কাজ না করতে পারে। সময় সংবাদে আরো থাকছে। সম্ভাবনাময় হয়ে উঠছে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে চিংড়ির চাষ।
কম সময়ে বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা, নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। আত্মসাৎকৃত অর্থ ফেরত দিলে দোষীরা ক্ষমা পেয়ে যাবে। দুর্নীতি দমন কমিশনের এই ধরনের সিদ্ধান্তকে এখতিয়ার বহির্ভূত বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, কাউকে ক্ষমা করার আইনগত কোনো ক্ষমতা নেই দুদকের। এদিকে মানবিক দিক বিবেচনায় এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে মন্তব্য করে দুদকের প্রধান আইনজীবী বলছেন, অপরাধীকে রেহাই দেওয়ার কোনো সুযোগ নেই আইনে। বেলায়েত হোসাইনের রিপোর্ট। আত্মসাতের মামলায় অপরাধ প্রমাণিত হয়েছে এবং আপনারা সুপারিশও করেছেন মামলা দায়ের করার জন্য অথবা চার্জশিট দেওয়ার জন্য, কিন্তু কমিশন অনেকটা নমনীয় হয়ে যারা টাকা আত্মসাৎকৃত টাকা যারা ফেরত দিচ্ছে সেই সংস্থা, আমরা সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তিকে আমরা অপরাধ প্রমাণিত, কিন্তু কমিশন নমনীয়, যেহেতু সে টাকা ফেরত দিচ্ছে আমরা তাকে কিন্তু ক্ষমা করে দিচ্ছি। সোমবার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া দুদক কমিশনারের এমন বক্তব্যের পর প্রশ্ন উঠেছে এই সিদ্ধান্তের আইনগত ভিত্তি নিয়ে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ারই নেই দুদকের, এটা পুরোপুরি নির্ভর করছে আদালতের উপর। এটা আদালতের এখতিয়ার যে আদালত কাকে কি পরিমাণ সাজা দেবে, কোথায় নমনীয় হবে কোথায় নমনীয় হবে না, সেই ক্ষেত্রে আবার দুদক কি অবস্থান নেবে সেটা দুদকের বিষয়। কিন্তু এই যে আদালতের কাজটা আমি কাউকে ছাড় দিয়ে দেব, নমনীয় হব, এই কাজটা তো দুদক করতে পারে না। দুদক আদালতকে বলতে পারে সর্বোচ্চ শাস্তি না করে উনার সর্বনিম্ন শাস্তি দেন বা শাস্তি কমিয়ে দেন, কারণ উনি টাকা ফেরত দিয়েছেন, উনি অনুশোচনা করেছেন, আমাদের তদন্তে সাহায্য করেছেন। আর কোনো ক্ষমতা নাই দোষী নির্দোষ বিচার করে, দোষী বিচার করে আমাকে শাস্তি দেওয়ার, অতএব তার ক্ষমা করার কোনো প্রশ্নই আসে না। এদিকে দুদকের এই জ্যেষ্ঠ আইনজীবী মনে করেন, মানবিক দিক বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া গেলেও আইনে অপরাধীকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু আত্মসাৎকৃত টাকা ফেরত দিয়েছে সেই কারণে তাদেরকে আর ওনার ভাষায় ক্ষমা করে দিচ্ছেন। এই ক্ষমার কোনো সুযোগ আইনে কোথাও নাই। তবে এই ক্ষমা বলতে বোঝাচ্ছে উনি তাদের বিরুদ্ধে আর প্রসিকিউশন করা হবে না, প্রসিকিউশন চালানো হবে না। এটা দুদক সিদ্ধান্ত নিতেই পারে, আইনে তাদের কমিশনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। বাট আমার ব্যক্তিগত মতামত হলো, তার যে একটা অসৎ উদ্দেশ্য ছিল সেটা প্রমাণিত হয়ে গেল, কাজেই টাকাটা রিকভারি হলো এবং সঙ্গে সঙ্গে তার তো কিন্তু বিচার হলো না। আমি মনে করি তার বিচার হওয়া উচিত। সাম্প্রতিক সময়ে দুদকের প্রতি মানুষের যে আস্থা তৈরি হয়েছে, এমন সিদ্ধান্ত থেকে সরে না আসলে সে আস্থায় আবারও সংকট দেখা দিতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। অবকাঠামোগত সুযোগ সুবিধা ছাড়াই চলছে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রার কার্যক্রম। উদ্বোধনের পর বেশ কয়েকটি জাহাজের পণ্য খালাস হলেও শিপিং এজেন্ট, আমদানিকারক ও বন্দর কর্তৃপক্ষ নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। বন্দর কর্তৃপক্ষ বলছে সমাধানে কাজ চলছে। বরগুনার প্রতিনিধি এম এ আজিমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম ও মংলা বন্দরের পর দেশের তৃতীয় বন্দর হিসেবে পায়রায় পণ্য খালাস কার্যক্রম শুরু হয়েছে। সিমেন্ট, ক্লিংকার, পাথর ও পদ্মা সেতুর ইকুইপমেন্টবাহী জাহাজ আসছে এ বন্দরে। প্রতিদিন চলছে পণ্য খালাস কার্যক্রম। আমদানি রপ্তানিকারক এবং পণ্য বহনকারী জাহাজগুলো এখানে নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। বন্দরটিতে নেই জেটি, উন্নতমানের ক্রেন ও শেড, যে কারণে কন্টেইনার ও ফ্রোজেন পণ্যবাহী জাহাজের মালামাল খালাসে বিপাকে পড়তে হচ্ছে। আর রামনাবাদ চ্যানেলে ঢোকার মুখে নাব্য স্বল্পতার কারণে বাধাগ্রস্ত হচ্ছে জাহাজ। এছাড়া বন্দর থেকে ভারী পরিবহন উপযোগী রাস্তা তৈরি না হওয়ায় খালাস হওয়া পণ্য নিতে সমস্যা হচ্ছে সংশ্লিষ্টদের। এখানে সবকিছু ঠিকঠাক আছে আর কি, মানে বিশেষ করে স্পেসটা ঠিক আছে, কিন্তু পাশাপাশি এখানে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইকুইপমেন্টের প্রচন্ড অভাব বোধ করছি আমরা। বন্দরে প্রথম ঢোকার জন্য আমাদের যে চ্যানেল আছে, এই চ্যানেলে আরো ড্রেজিং করতে হবে, ড্রাফট কম আছে। বন্দর মানে অনেক জেটি থাকবে, ক্রেন থাকবে, মাল ওঠানামার জন্য পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। তো নতুন হিসাবে তো এখন ওটা কোনোটাই সঠিকভাবে হয় নাই। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি 2018 সালের মধ্যে অবকাঠামোগত সুযোগ সুবিধা বাড়বে পায়রার। এখন শুধুমাত্র আমরা নদী পথে এবং সামান্য অংশ আমরা বাই রোডে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করেছি। তো যখন রেল এবং রোডটা থাকবে তখন তো আরো বেশি ব্যাপক পরিসরে আমরা কাজ শুরু করতে পারবো। তো সেই কাজগুলো আসলে কিন্তু চলমান, আমরা জাস্ট এগিয়ে যাচ্ছি। যাত্রা শুরুর 3 মাসে এ বন্দরে 60টি বিদেশি জাহাজের পণ্য খালাস হয়েছে এবং 17 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। সময় সংবাদ, পটুয়াখালী। বগুড়ার সারিয়াকান্দিতে নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত 22টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান চলছে খোলা আকাশের নিচে। আবার বাঁধের উপর রয়েছে সকল শ্রেণীর একটাই কক্ষ। রোদ বৃষ্টিতে নানা সমস্যার মধ্যেই ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। শিক্ষা কর্মকর্তা বলছেন, সার্বিক পরিস্থিতি নিয়ে কয়েকবার ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে। বিস্তারিত মাজেদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম।
নদী ভাঙ্গন ও বন্যায় 1936 সালে প্রতিষ্ঠিত 42 নম্বর নিজ কুন্নিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঠাঁই হয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর। 12 ফুট জায়গায় টিনের চালার একটি ঘরে চলছে প্রাক প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 6টি ক্লাসের পাঠদান। 2 শিফটে পাঠদান করা হলেও এক শিফটে একই কক্ষে পাঠদান হচ্ছে 3টি শ্রেণীর। শুধু এই বিদ্যালয়টি নয়, ক্ষতিগ্রস্ত অনেক বিদ্যালয়ের পরিণতি একই রকম। এই অবস্থায় বিপাকে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বাড়ি থেকে 7 কিলোমিটার, আমাদের হেঁটে আসতে অনেক কষ্ট হয়। আমাদের স্কুলে খেলার মাঠ নাই, সেজন্য আমরা খেলতে পারি না। খোলা আকাশের নিচে প্রায় 2 মাস ক্লাস নিচ্ছি, এটা আমাদের অনেক ধরনের সমস্যা হচ্ছে। এখানে আমরা এক ক্লাসের ভিতর 3 শিক্ষক ক্লাস নিচ্ছি। ভাঙনের ফলে আমার এই বিদ্যালয়ের যে আসবাবপত্রগুলো ছিল সব বিনষ্ট হয়ে গেছে এবং বিসিগুলো বিনষ্ট হয়ে গেছে। বিদ্যালয়ের অসুবিধার কারণে অনেক শিক্ষার্থী এখন বিদ্যালয়মুখী হতে চাচ্ছে না বলে জানান অভিভাবকরা। স্কুলে এরা ল্যাট্রিন নাই, টিউবওয়েল নাই, খুব সমস্যা। কষ্ট, এই স্কুলে যাবার চাই না, আমি জোর করে পেটে পেটে দেই। উপজেলা শিক্ষা কর্মকর্তা জানালেন, বিদ্যালয়গুলোর অবস্থা তুলে ধরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। 6টি স্কুল একেবারে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অতি সম্প্রতি আমরা জেলা প্রশাসক মহোদয় ত্রাণ তহবিল থেকে সাহায্য চেয়েছি। জায়গা পাইলেই আমরা এই 6টি স্কুলের পুনঃস্থাপন করব। গত বন্যায় সারিয়াকান্দি উপজেলার 68টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ভিটাছাড়া হয়েছে 22টি বিদ্যালয়। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। সম্ভাবনাময় হয়ে উঠছে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে চিংড়ির চাষ। কার্প জাতীয় মাছের সাথে সুস্বাদু পানিতে কম সময়ে চিংড়ি বড় হওয়ায় বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। ফলে চাষে ঝুঁকছেন অনেক জেলে। মৎস্য বিভাগের কর্মকর্তারা বলছেন, চিংড়ি চাষে উদ্বুদ্ধ করতে চাষিদের জন্য নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান। বরেন্দ্র অঞ্চলের সুস্বাদু পানিতে জেলেরা সাদাসোনা চিংড়ি চাষ করছেন। 2015 সালে রাজশাহীর পবা উপজেলার কর্ণহার গ্রামের শহীদুল ইসলাম পরীক্ষামূলকভাবে ছোট পুকুরে চিংড়ি চাষ শুরু করে। এতে সফল হওয়ায় তাকে দেখে এবছর জেলার 5টি উপজেলায় 22 জন জেলে প্রায় 3.5 হেক্টর জলাশয়ে শুরু করে চিংড়ির চাষ। অন্য মাছের মতো কীটনাশক প্রয়োগ, ওষুধ দেওয়া ও ভিন্ন ভিন্ন খাবারের প্রয়োজন হয় না। কম খাবার ও স্বল্প যত্নেই দ্রুত বাড়তে থাকে নিশাচর চিংড়ি। নারকেল পাতা, খেজুরের পাতা, এটা শুকানোর পর কিন্তু ওই কাঁচা অবস্থায় দেওয়া যাবে না, মাঝে মাঝে কঞ্চি পুঁতে দিল, তাহলে কি হবে, চিংড়িটা রেজাল্টটা ভালো আসবে। 3 থেকে 4 মাসে প্রতি সুস্থ চিংড়ির ওজন হয় 60 থেকে 80 গ্রাম পর্যন্ত, যার বাজার মূল্য প্রতি কেজি 700 থেকে 800 টাকা। ফলে লাভবান হয়েছে এ চাষ। 1 বিঘা যদি পুকুরে কাতল ছাড়েন, হাইস্ট দিলে 50টা পারবেন, কিন্তু আমি 1 বিঘা যদি পুকুরে গলদা করি, দেখা যায় যে 10,000 বা 15,000 আমি দিয়ে করা সম্ভব। অন্য মাছের চেয়ে তুলনামূলক কম সময়ে উৎপাদন, বাজার মূল্য বেশি থাকা সহ বছরে 3 বার চিংড়ি চাষ করতে পবায় এ চাষে ঝুঁকছেন অনেকেই। আমি পরীক্ষামূলকভাবে চিংড়ি, গলদা চিংড়ি আমি মিশ্র মাছের চাষ করছি। অন্যান্য মাছের চাইতে খাবারটা কম লাগে। বাজারে প্রায় 800 থেকে 900 টাকা কেজি। এতে আমরা চিংড়ি চাষের জন্য আগ্রহী হয়েছি। জেলার মৎস্য কর্মকর্তা জানালেন, চিংড়ির প্রদর্শনী পুকুরের সংখ্যা বৃদ্ধি ও খামারি তৈরির মাধ্যমে এ চাষের পরিসর বাড়াবেন তারা। রাজশাহী জেলার যে 9টি উপজেলা আছে, প্রতিটি উপজেলা তো আমরা করব এবং প্রতিটি ইউনিয়নে আমরা একটি করে গলদা চিংড়ি খামারি তৈরি করব। জেলা মৎস্য অধিদপ্তর জানিয়েছে, 74 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে চিংড়ির হ্যাচারি। আর আগামী 1 বছরে 72টি ইউনিয়নে প্রায় 4000 চাষিকে চিংড়ি চাষের প্রশিক্ষণ দেয়া হবে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। দেখছেন সময় সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে চুরি যাওয়া ডাচ অ্যাম্বাসেডরের ব্যাগ উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে 2 জনকে আটক করা হয়েছে। গতকাল ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতিন এই তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, ঘটনাস্থলের ভিডিও চিত্র দেখে অভিযুক্ত একজনকে শনাক্ত করে তারা। পরে মঙ্গলবার সকালে রাজধানীর শনির আখড়া এলাকা থেকে ওই যুবককে আটক করে গোয়েন্দা পুলিশ। আটক রুবেল এর আগেও একাধিক চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে জানায় তারা। রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বসুন্ধরা শপিং মলের একটি দোকান থেকে হারিয়ে যাওয়া ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। সেখান থেকে দোকানের এক কর্মচারীকে আটক করা হয়েছে বলে জানানো হয়।
চুয়াডাঙ্গায় জেলা পর্যায়ে আয়োজিত ইজতেমার দায়িত্বে অবহেলার দায়ে 2 পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, চুয়াডাঙ্গা আদর্শ সরকারি কলেজ সংলগ্ন মাঠে আজ থেকে শুরু হওয়া ইজতেমার দায়িত্বে ছিলেন পুলিশের ওই 3 কর্মকর্তা। গতকাল সন্ধ্যায় ইজতেমা ময়দান এলাকায় 3 পুলিশ কর্মকর্তার কাউকে খুঁজে পাওয়া যায়নি। এজন্য রাতেই তাদের পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়। দেশের বাইরের খবর, যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি জো কক্স হত্যা মামলায় থমাস মায়েরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ব্রেক্সিটের মাত্র 1 সপ্তাহ আগে 16 জুন পশ্চিম ইয়র্কশায়ারের ব্রিস্টলে জো কক্সকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সের উপর হামলা চালানোর সময় বেশ কয়েকবার ব্রিটেন ফার্স্ট বলে চিৎকার করেন 53 বছর বয়সী মায়ের। এছাড়া কক্সকে সাহায্যের জন্য এগিয়ে এলে অন্যদেরও হত্যার হুমকি দেন তিনি। আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন জো কক্সের পরিবার। যুক্তরাষ্ট্রে নাবিকদের 1,30,000 ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। বুধবার এক বিবৃতিতে তথ্য জানানো হয়। চুরির ঘটনায় নৌবাহিনীর অপরাধ তদন্ত বিভাগ এরই মধ্যে তদন্ত শুরু করেছে। চলতি বছরের অক্টোবরে তথ্যগুলো ফোন ও ইমেইলের মাধ্যমে পাচার করা হয়েছে। নৌবাহিনীর বিবৃতিতে দাবি করা হয়, ওইসব তথ্যে গুরুত্বপূর্ণ কিছু ছিল না এবং এতে দেশের কোনো ক্ষতি হবে না। তদন্তের মাধ্যমে দায়ীদের খুব দ্রুত বের করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়। ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ডে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে 6 মাওবাদী নিহত হয়েছে। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার লতিহার জেলার একটি জঙ্গি আস্তানায় অভিযান চালায় যৌথ নিরাপত্তা বাহিনী। এ সময় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালালে দুপক্ষের গোলাগুলি শুরু হয়। পরে টানা 2 ঘণ্টার বন্দুকযুদ্ধ শেষে 6 মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়। অভিযানে জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। খেলার খবর, মুস্তাফিজ যেন নিয়মিত টেস্ট খেলতে পারে সেই লক্ষ্যেই কাজ করা হবে। 2019 বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব নেওয়ার পর এমনটাই জানিয়েছেন নতুন ফিজিও ডিন কনওয়ে। সেই সাথে মুস্তাফিজের অবস্থা উন্নতির পথে বলেও জানান তিনি। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে 3 ফরম্যাটেই কাটার মাস্টারকে ফিট করার পরিকল্পনা এই জিম্বাবুয়ান ফিজিওর। এর আগে ইংল্যান্ড ক্রিকেট দলের ফিজিওর দায়িত্বে থাকা ডিন কনওয়ের সাথে বিসিবির চুক্তি হয়েছে 2019 বিশ্বকাপ পর্যন্ত। দায়িত্ব নেওয়ার পর প্রথম অ্যাসাইনমেন্ট বাংলাদেশের ক্রিকেটে নয়নমণি হয়ে ওঠা মুস্তাফিজকে দ্রুত ম্যাচ ফিট করে তোলা। এদিন সকালে বিসিবির মেডিকেল রুমে দীর্ঘ সময় কাটার মাস্টারকে পর্যবেক্ষণ করার পর মিরপুরের একাডেমির ক্রিকেট ক্যানভাসে প্রতিযোগিতামূলক ক্রিকেট বল দিয়ে 4 ওভার বল করিয়েছেন ডিন। প্রথমে ছোট্ট, এরপর 7-8 কদম রান আপে বল ছুড়েছেন দাফিজ, যেখানে খুব কাছ থেকে দূরবীন দৃষ্টি রেখেছিলেন ডিন। প্রশ্ন, মুস্তাফিজের ইনজুরির প্রথম দর্শন কেমন হলো? আগের থেকে অনেক উন্নতি করেছে মুস্তাফিজ। এই উন্নতির ধারাবাহিকতা ধরে রাখতে পুনর্বাসন প্রক্রিয়ায় ওকে নিয়মিত পরিশ্রম করতে হবে। শুধু মুস্তাফিজই না, ওর সাথে অনেকেই ইনজুরিতে আক্রান্ত, তাদেরকেও বিশেষ নজরে রেখেছি। ইনজুরি আক্রান্ত ক্রিকেটারদের দ্রুতই ফিট করে তোলা আমার জন্য চ্যালেঞ্জিং। এদিকে বাতাসে গুঞ্জন আছে ম্যাচ ফিট হলে ঝুঁকি এড়াতে মুস্তাফিজকে নাকি নিউজিল্যান্ড সফরে রঙিন পোশাকে শুধু খেলাবে বিসিবি। তবে কাঁধের ইনজুরি থেকে দিন দিন বেশ উন্নতির পথে থাকা মুস্তাফিজকে পর্যবেক্ষণ করার পর আশার খবর শোনালেন নতুন এই ফিজিও। ডিসেম্বরের শুরুতেই প্রত্যাশা করা যায় মুস্তাফিজ ম্যাচ ফিট হয়ে উঠবে। শুধু ওয়ানডে বা টি-20 না, টেস্টেও যাতে সে নিয়মিত খেলতে পারে বাংলাদেশের হয়ে, সে ব্যাপারটি মাথায় রেখে পরিকল্পনা করেছি। কারণ দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার সে, তাই ওকে 3 ফরম্যাটেই ফিট করে তুলব। ক্রিকেট জগতে গেল 8 বছর ফিজিওথেরাপিস্ট হিসেবে পেশাদার ডিন কনওয়ে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্সে দারুণ রোমাঞ্চিত হয়ে আরো আগ্রহী হয়ে ওঠেন টাইগারদের ফিজিওর দায়িত্ব নিতে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এবারের বিপিএল এর প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে বাকি ম্যাচগুলোতে ভালো করে টুর্নামেন্ট শেষ করা এখন লক্ষ্য দলটির। এছাড়া নিউজিল্যান্ড সফরে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাই হবে টাইগারদের মূল চ্যালেঞ্জ। ডায়াবেটিস নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে একটি অনুষ্ঠানের প্রচারণা অনুষ্ঠানে একথা বলেন মাশরাফি। ডায়াবেটিস নিয়ন্ত্রণ শুরু করুন এখনই,
এটা হচ্ছে মূল স্লোগান এখন। অনেকেই জানেন না এটা যে ডায়াবেটিস আছে কি নাই তার, তো সবাই যদি একটু চেক আপ করে নিতেন তাহলে আমার মনে হয় সবাই একটু জানতে পারবেন। বাংলাদেশের প্রায় ৭১ লাখ মানুষ আক্রান্ত ডায়াবেটিসে, যাদের অর্ধেকেরই এই রোগ সম্পর্কে কোনো ধারণাই নেই। আর তাই ড্যানিশ ফার্মা নোভো নর্ডিস্কের শুভেচ্ছা দূত হিসেবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে করণীয় কি তাই জানালেন বাংলাদেশের ক্রিকেট আইকন মাশরাফি বিন মুর্তজা। তবে জনসচেতনতামূলক এই অনুষ্ঠানেও স্বাভাবিকভাবে উঠে আসে ক্রিকেট প্রসঙ্গ। বিপিএল এর আগের ৩ আসরে চ্যাম্পিয়নের বরমাল্য পরা নড়াইল এক্সপ্রেসের এবার হচ্ছে ভিন্ন অভিজ্ঞতা। দলের হতশ্রী পারফরমেন্সে কিছুটা বিষণ্ণ কুমিল্লার অধিনায়ক। তবে এখনই হাল ছাড়তে নারাজ শুধু ২২ গজ না, জীবনযুদ্ধেও লড়াইয়ের আদর্শ মাশরাফি। লাইফ এমন একটা জিনিস যেখানে আপনি সবসময় যেরকম চাবেন সবসময় সেরকম যাবে না। পুরো কাজটা আমাদের পরে ডিপেন্ড করে, আমরা কেমন খেলছি, যেটা খেলতে পারিনি। আই ফিল সরি, স্পেশালি অন বিহাফ অফ দ্য টিম উই ফিল সরি। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শেষ পর্যন্ত লড়াই করা, সেই মানসিকতাটা থাকা। আমি চেষ্টা করছি, আমি না আমার পুরো টিম চেষ্টা করছে। জিনিসটা তো লাক ফেভার করছে না, বাট তার মানে এই না যে ছেড়ে দেওয়া মানসিকতা থাকা। স্টিল 5টা ম্যাচ আছে, মাঠে যে ফাইট করতে হবে। বিপিএল এর পরই শুরু হবে বাংলাদেশের নিউজিল্যান্ড মিশন। প্রায় 6 বছর পর কিউইদের বিপক্ষে তাদের মাটিতে খেলবে টাইগাররা। কন্ডিশন বিবেচনায় সফরটি বেশ কঠিনই হবে সাকিব তামিমদের জন্য, তাতে কোনো সন্দেহ নেই। মাশরাফির কাছেও বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। আমরা অ্যাডজাস্টমেন্ট কত তাড়াতাড়ি করতে পারি এবং উইকেটের বিহেভিয়ার সবগুলো, আর ওইখানে একটু উইন্ডি আছে, সো উইন্ডের সাথে কিভাবে অ্যাডজাস্ট করা যায়, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি প্রসেস আমরা সবাই জানি, আমরা জানি কিভাবে খেলতে হবে। সো এখন অ্যাডজাস্টমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট। এবারের বিপিএলে এখন পর্যন্ত ভেলকি দেখাচ্ছেন দল থেকে বাদ পড়া কিংবা পুরনোরা। মাশরাফির বিশ্বাস, নিউজিল্যান্ড সফরে না হলেও সামনে ঠিকই দলে বিবেচিত হবেন শাহরিয়ার নাফিস, নাসির হোসেনরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। বেগম জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে করা লিভ টু আপিল খারিজ। মামলা চলতে বাধা নেই, সর্বোচ্চ আদালতের আদেশ। পুরোদমে এগিয়ে চলছে মেট্রো রেল প্রকল্পের ডিপো তৈরির কাজ। সেবা লাইন সরিয়ে নেওয়ার কাজ শুরু হওয়ায় দুর্ভোগ চরমে, বিকল্প পথ ব্যবহারের পরামর্শ কর্তৃপক্ষের। কড়া নজরদারির পরও ঠেকানো যাচ্ছে না বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশ। আশ্রয় নিচ্ছে অনিবন্ধিত শরণার্থী ক্যাম্পে সক্রিয় স্থানীয় দালালরা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন আজ। ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এবং 4 বছরেও শেষ হয়নি তাজরিন ফ্যাশন ট্র্যাজেডি মামলার বিচার। শতাধিক সাক্ষীর মধ্যে মাত্র 5 জনের সাক্ষ্য গ্রহণ। রাষ্ট্রপক্ষ আসামি পক্ষের পাল্টাপাল্টি দোষারোপ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ছবি নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নাম্বারে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *BM লিখে পাঠিয়ে দিন 16242 নাম্বারে। সঙ্গে থাকুন সময়।